আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। প্রতিদিনের মতো সংসারের গোছানোর কাজ থেকে আজকের ভিডিওটিও শুরু করলাম। তো আজকের ভিডিওর শুরুতে আমি আমার বাসার ছোট্ট সোফাগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি সবসময় আমার বাসার এই সোফাগুলোতে কিন্তু কভার দিয়ে ঢেকে রাখি। তো আজকে হচ্ছে আমি কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, সেজন্য আজকে সোফার কভারগুলো নেই। এছাড়াও বাসায় মেহমান আসার আগে এবং মাঝে মাঝে ঘর সাজানোর ইচ্ছা করলেও কিন্তু আমি সোফার উপর থেকে কভারগুলো সরিয়ে নেই। তো আজকে হচ্ছে আমি এই রুমটা একটুখানি সাজিয়ে নেব। তো সোফা গোছানো থেকে শুরু করলাম। শুরুতে সোফাগুলো গুছিয়ে নেব, তারপর হচ্ছে বিছানা গোছাবো। এরপর আমার এই ছোট্ট রুমটাতে যা যা আছে সবকিছুই আমি এক এক করে গুছিয়ে নেব। তারপর চলে যাব আজকের ভিডিওর মূল বিষয়ে। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের একজন বউ বা একজন গৃহিণী হিসেবে বাইরের ইনকাম করা ছাড়াও স্বামীর ইনকাম থেকে নিজের ঘরে থেকে নিজের ঘরের কাজগুলো থেকে নিজে ইনকাম করে যেভাবে টাকা জমা করা যায় ওইরকম ৩টি আইডিয়া নিয়ে। দেখুন, নারীরা ইনকাম করলে যে টাকা জমাতে পারবে আর ইনকাম না করলে যে টাকা জমাতে পারবে না, এমনটা ভাবা মোটেও ঠিক না, বা এমনটা ভাবা একটা ভুল ধারণা হিসেবে ধরা হবে। কারণ মধ্যবিত্ত পরিবারের একজন স্ত্রী বা একজন বউ চাইলেও বাইরের ইনকাম ছাড়াই তাদের সংসারের কিছু কিছু খরচ কমিয়ে স্বামীর ইনকাম থেকেই ঘরে বসে প্রতি মাসে খুবই সহজভাবে ৩ থেকে ৪ হাজার টাকা জমা করতে পারে। যখন আমার চাকরি ছিল না, তখনও আমি আমার হাসব্যান্ডের ইনকাম থেকেই প্রতি মাসে বিভিন্নভাবে আমার সংসারের খরচগুলো কমিয়ে ৩-৪ হাজার টাকা খুব সহজেই জমা করতে পারতাম। আর কিভাবে আমি সে টাকাটা জমা করতাম সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নিয়েছি, আমার আগের ভিডিওগুলো আমার যেসব প্রিয় আপুরা দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি যেহেতু আমার অফিস থেকে আসার পর বিকাল ৪টার পরে আমার বাসায় যেসব কাজগুলো করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ঠিক সেভাবে আজকেও আমার সংসারের কাজগুলো এক এক করে আমি গুছিয়ে নেব। তারপর বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে ওদেরকে পড়তে বসিয়ে দেব। এরপর চলে যাব রাতের জন্য রান্না করতে। আর এরই মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন গৃহিণী বাহিরের ইনকাম ছাড়াও যেভাবে নিজের সংসার থেকে প্রতি মাসে খুব সহজেই ৩-৪ হাজার টাকা জমা করতে পারবেন ওই ধরনের আইডিয়াগুলো নিয়ে। তো প্রথম আইডিয়াটাই হচ্ছে, দেখুন, একটা পরিবারের বেশ কিছু টাকা কিন্তু খরচ হয়ে যায় বাচ্চাদের লেখাপড়ার খাতে। তো এই ক্ষেত্রে যাদের ইনকাম বেশি তাদের খরচটা মেটাতে তেমন একটা অসুবিধা হয় না, কিন্তু যাদের পরিবারে স্বামীর ইনকাম কম তাদের কিন্তু বাচ্চাদের দামি দামি স্কুলে টাকা খরচ করে পড়াশোনা করাতে অনেকটা হিমশিম খেতে হয়। তো এই ক্ষেত্রে আমি কখনো ইনকাম কম বা বেশি সেটা না ভেবে আমি ভেবেছি আমার বাচ্চা কোথায় লেখাপড়া করলে চাপ নেওয়া ছাড়া আনন্দের সাথে লেখাপড়াটা শিখতে পারবে। সেজন্য আমি আমার বড় ২ বাচ্চাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করিয়েছি। মানে আমার বড় ছেলেকে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করিয়েছি। আর আমার মেয়েকে এখনো আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করাচ্ছি। তো দেখুন, আমি কিন্তু অন্যদের সাথে প্রতিযোগিতা করে কোনো প্রাইভেট স্কুলে আমার বাচ্চাদেরকে দেইনি। যার কারণে আমার বাচ্চাদের লেখাপড়ার জন্য কোনো খরচও হয় না। বরং আমার বাচ্চারা মানসিক চাপ না নিয়ে আনন্দের সাথে লেখাপড়া করতে পারছে। আর আমার বাচ্চাদের আমি কখনোই আলাদা টিচার রেখেও লেখাপড়া করাইনি। আমি নিজেই পড়িয়েছি, এমনকি এখনো পড়াচ্ছি। আমার যেটা বুঝতে সমস্যা হয় আমি সেটা Google কিংবা YouTube থেকে শিখে নিয়ে তারপর বাচ্চাদের শেখাচ্ছি। সেজন্য আমার বাচ্চাদের পড়াশোনার খাতে কোনো খরচ হয় না।
তো এখন বলছি আমি এখান থেকে টাকাটা কিভাবে জমাচ্ছি। আমার পাশের বাসায় একটা ফ্যামিলিতে আছে যাদের বাচ্চা ঠিক আমার ছেলে-মেয়েদের মতোই একই ক্লাসে লেখাপড়া করছে। তো ওরা হচ্ছে আরকি ইংলিশ মিডিয়ামে আরকি প্রাইভেট স্কুলে লেখাপড়া করছে। প্রতি মাসে ওদের স্কুলের বেতন, টিউশন ফি, বই, কোচিং ফি এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন খরচের কথা আমি প্রায়ই ওই ভাবির কাছ থেকে শুনে থাকি। ওদের নাকি মোটামুটি ৮-১০ হাজার টাকার মতো খরচ হয়ে যায়। কিন্তু পরীক্ষায় ওদের রেজাল্ট কিন্তু আমার বাচ্চাদের থেকে ভালো হয় না কখনোই। তো আমি ভাবলাম যে ওদের যদি মাসে ৮-১০ হাজার টাকা খরচ করেও আমার ছেলেমেয়েদের থেকেও নাম্বারটা পরীক্ষায় কম পায়, তো সেজন্যই আরকি আমি আমার হাসব্যান্ডকে বলেছি যেহেতু আমি ওদেরকে পড়াচ্ছি যার কারণে ওদের লেখাপড়ায় যে খরচটা হতো সেই সব খরচ কিন্তু বেঁচে যাচ্ছে। তাহলে তুমি ওই টাকাটা আরকি আমাকে দিয়ে দিতে হবে। আমি সেটা জমা করে রাখবো। তো ওদের বাবা আরকি পুরো টাকাটা আমাকে দেয় না, অর্ধেকটা আরকি দেয়। তো আমি কিন্তু সে টাকাটা জমা করে রাখি। তো এভাবে চাইলে আপনারাও নিজের সন্তানকে বাইরের টিচারকে দিয়ে পড়ালে যে খরচটা হতো, নিজেরা পড়ানোর মাধ্যমে কিন্তু ওই খরচটা বাঁচিয়ে, ওই খরচটাকে নিজের ইনকাম হিসাবে ধরে সে টাকাটা নিজের উপার্জন হিসেবে ধরে জমা করে রাখতে পারেন। আর যারা বলবেন যে আমরা তো খুব বেশি লেখাপড়া জানি না, তাহলে কিভাবে আমরা নিজের বাচ্চাকে নিজে পড়াবো? তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব অত্যন্ত ক্লাস 5 পর্যন্ত নিজের বাচ্চাকে বাবা অথবা মা যেকোনো একজন পড়াতে চেষ্টা করবেন। আর নিজের বাবা-মা নিজের সন্তানকে লেখাপড়া করালে যে লেখাপড়ার খরচটা বেঁচে যায় তেমনটাই না। কারণ বাবা-মা হচ্ছে সন্তানদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। বাবা-মায়ের কাছে সন্তানরা যেভাবে আনন্দের সাথে লেখাপড়াটা শিখতে পারে, বাইরের কারো কাছে কিন্তু সেটা সুন্দরভাবে শিখতে পারে না। আর বাচ্চাদেরকে সবসময় অন্যের সাথে প্রতিযোগিতা না করে প্রাইভেট স্কুলে না পড়িয়ে লেখাপড়ার চাপ কম দিয়ে আনন্দের সাথে লেখাপড়ার জন্য কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়টাই হচ্ছে শ্রেষ্ঠ মাধ্যম। তো আপনারা কিন্তু এই ২ টা টিপস ফলো করলে সংসারের খরচটা বাঁচানোর পাশাপাশি ছেলেমেয়েদেরকেও ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারবেন এবং সেখান থেকে অনেক টাকা খরচ বাঁচিয়ে সে টাকাগুলো জমাও করতে পারবেন। এবার চলে আসবো ২ নাম্বার টিপসটাতে। তো ইনকাম ছাড়াও গৃহিণীদের টাকা জমানোর ২ নাম্বার টিপসটা হলো নিজের কাজ নিজে করে টাকা জমানো। নিজের কাজ নিজে করার মাধ্যমে সংসারের সবথেকে বড় আকারের খরচটা কিন্তু বাঁচিয়ে নেওয়া যায়। যেমন আমি আমার সংসারের ঘর গোছানো থেকে শুরু করে রান্না করা এবং যাবতীয় সব কাজে নিজে করি, যা অন্য সাধারণ গৃহিণীরাও করে থাকে। তাহলে কিভাবে আমি নিজের কাজ নিজে করে টাকা জমাই? এরকম প্রশ্ন তো হয়ে যায়, তাই না? সেটা হচ্ছে আমি আমার সংসারের A to Z যত ধরনের পোশাক আছে, সব ধরনের পোশাক থেকে শুরু করে কাঁথা সেলাই করা পর্যন্ত সবগুলো কাজ আমি নিজেই করি। দেখুন একটা সংসারের সেলাইয়ের জন্য কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায়। তো আমি যেহেতু নিজেই এই কাজগুলো করি, সেজন্য আমার সংসারে যে টাকাটা খরচ হতো সেটা কিন্তু আমি আমার হাসব্যান্ডকে বলে ওই খরচের টাকাটা আলাদা করে রেখে দেই। কারণ যেটা আমার নিজের কাজের অর্জন, যেটা আমি বাইরের ইনকাম ছাড়াই নিজের ঘরের কাজ করার মাধ্যমে অর্জন করতে পারি, সে টাকাটাও কিন্তু আমি আমার অর্জন ধরে সেটাকে জমা করে রাখি। আমি যদি একজন কর্মজীবী নারী হয়েও সংসারের সব কাজ কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া করতে পারি, তাহলে অবশ্যই আপনিও পারবেন। একটু চেষ্টা করলেই পারবেন। আর যেসব কাজগুলো না পারবেন সেগুলো YouTube থেকে, Google থেকে দেখে আস্তে, আস্তে শিখে নিবেন। একটা সময় দেখবেন আপনিও কিন্তু সবগুলো কাজ খুব সুন্দরভাবেই করতে পারবেন। এভাবে চাইলে আমার মতো আপনিও নিজের সংসারের কাজগুলো নিজে করে বাইরের ইনকাম ছাড়া সেই খরচটা বাঁচিয়ে ওই খরচটাকে নিজের ইনকাম হিসেবে ধরে ওই টাকাটাও জমা করে রাখতে পারেন। ৩ নম্বর টিপসটা হচ্ছে ইনকাম ছাড়া টাকা জমানোর সবথেকে সেরা টিপস। এই টিপসটা হচ্ছে যার জন্য আপনাদেরকে কোনো কষ্ট করতে হবে না বা কোনো কাজই করতে হবে না। সেটা হচ্ছে বাচ্চাদের ঈদ সেলামি হিসেবে পাওয়া টাকা, জন্মদিন এবং আপনার নিজেদের জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্য যেকোনো অনুষ্ঠানে উপহার হিসেবে পাওয়া টাকা জমা করে রাখা। যেটা আমি আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার জন্মদিন, আমার বিবাহবার্ষিকী, আমার বাচ্চাদের জন্মদিন, ঈদ সেলামিতে পাওয়া টাকা
এবং আমার ছোট বাবু জন্ম হওয়ার পর থেকে ওকে নতুন বাচ্চা হিসেবে দেখতে এসে যে যত টাকা উপহার হিসেবে দিয়েছিল আমি কিন্তু সবগুলো টাকাই আলাদা করে জমা করে রেখেছি। এভাবে উপহার হিসেবে পাওয়া টাকা কিন্তু আমি কখনোই আমার সংসারের কোনো কাজে খরচ করি না। কারণ এই টাকাগুলো না থাকলেও কিন্তু আমার সংসারের খরচ কোনো না কোনোভাবে চলেই যেত। তাই আমি আরকি উপহারের টাকাগুলো খরচ না করে সেগুলো জমা করে রাখি। আর এভাবে কয়েক বছর ধরে একসাথে টাকা জমিয়ে আমি কিন্তু হালকা কিছু সোনার গহনাও বানিয়ে নিয়েছিলাম। আমি আমার গত কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ৫ বছর ধরে ব্যাংকে আমার কত টাকা জমা হয়েছিল। সেই ভিডিওর কিছুটা অংশ আমি এই ভিডিওতেও আপনাদেরকে দেখাবো। তো এখানে মানে এই ব্যাংকটাতে আমি এবং আমার বাচ্চারা গত ৫ বছর ধরে আমার বাচ্চারা ঈদ সালামি এবং অন্যান্য অনুষ্ঠানে যত টাকা উপহার হিসেবে পেয়েছিল, ওদের জন্মদিনে, আমার জন্মদিনে, আমার বিবাহবার্ষিকীতে আমি যত টাকাই উপহার হিসেবে পেয়েছিলাম, সে টাকাগুলো খরচ না করে সবগুলো টাকাই কিন্তু আমি এই ব্যাংকে জমা করে রেখেছিলাম। তো ৫ বছর এভাবে জমিয়ে আমাদের মোট টাকা হয়েছিল ৳৪০,০০০। তো এই টাকাগুলো কিন্তু চাইলেই আমরা খরচ করে ফেলতে পারতাম। কিন্তু এই টাকাগুলো খরচ না করে আমি এগুলো জমা করে রেখেছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমার বাচ্চারা কখনো কিছু বলেনি। ওরও কিন্তু টাকা জমাতে অনেকটাই আগ্রহী ছিল। সেজন্য আরকি আমি এই টাকাগুলো জমা করতে পেরেছিলাম। তো এখন কিন্তু এই টাকাগুলো দিয়ে আমি আরো কিছু গহনা বানিয়ে রাখবো। এছাড়াও এই ব্যাংকটাতে টাকা জমানোর আগেও আমি আরো একটা ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম। তো ওই টাকাগুলো দিয়েও আমি কিন্তু কিছু গহনা বানিয়ে রেখেছিলাম আমার মেয়ের জন্য। তো সেই গহনাগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে একটা স্বর্ণের চেইন আছে। এই চেইনটা হচ্ছে আমি বানিয়েছিলাম আরো ৪ বছর আগে। আর এই চেইনটাতে কিন্তু ৬ আনা স্বর্ণ আছে। এটা সম্পূর্ণ ২২ ক্যারেটের সৌদি আরব থেকে আমি অর্ডার করে এনেছিলাম। তখন আমি যে টাকা দিয়ে এই চেইনটা বানাতে পেরেছিলাম, এখন কিন্তু চাইলেও অত কম টাকা দিয়ে এই চেইনটা আমি বানাতে পারতাম না। কারণ এখন কিন্তু স্বর্ণের অনেকটা দামই বেড়ে গিয়েছে। তো আমি আগে বানিয়ে কিন্তু অনেকটাই লাভবান হয়েছি। এভাবে আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদের ঈদ সালামি বা অন্যান্য অনুষ্ঠানে পাওয়া টাকাগুলো জমা করে রেখে বাচ্চাদের পছন্দের বা বাচ্চাদের শখের ছোট, ছোট কিছু সোনার গহনাও বানিয়ে দিতে পারেন। আর এখানে আছে একজোড়া ছোট্ট কানের রিং। তো আমি এই রিং জোড়াও কিন্তু আমার মেয়ের জন্য বানিয়েছিলাম। এখানেও ৩ আনা স্বর্ণ আছে। আর এই কানের রিংগুলো কিন্তু আমি ২২ ক্যারেটের মানে সৌদি আরবের স্বর্ণ অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছিলাম। তো এই চেন এবং কানের দুলের টাকাটার কিন্তু প্রায় 70% টাকাই আমার বাচ্চাদের ঈদের উপহার হিসেবে পাওয়া টাকা থেকে আমি বানিয়েছিলাম। তো আপনারাও কিন্তু চাইলে বাচ্চারা ঈদে সালামিতে বা অন্যান্য অনুষ্ঠানে এছাড়া বাচ্চাদের জন্মদিনে বড়দের কাছ থেকে যে উপহার হিসেবে টাকাগুলো পায় সেগুলো খরচ না করে আলাদা করে জমিয়ে রেখে এভাবে বাচ্চাদের জন্য ছোট ছোট সোনার গহনা বানিয়ে রাখতে পারেন, যেগুলো পরবর্তীতে আপনাদের অনেকটাই কাজে চলে আসবে। বিশেষ করে সোনার গহনার দাম তো দিনের পর দিন বাড়তেই থাকে। যদি আগে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটা আপনাদের নিজেদের জন্যও ভালো হয়। তো এতক্ষণ ধরে আমি মধ্যবিত্ত একজন পরিবারের গৃহিণীদের বাহিরের ইনকাম ছাড়াও নিজের সংসার থেকে যেভাবে নিজের সংসারের কাজগুলো নিজে করার মাধ্যমে ঘরে বসে টাকা জমানোর যে ৩টি আইডিয়া শেয়ার করলাম, এই আইডিয়াগুলো কিন্তু আমি আমার জীবনে ব্যবহার করেছি এবং এখনো করছি এবং আমি অনেকটাই উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। আর আপনারাও যদি এই টিপসগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।